তো আজকে সেকেন্ড পার্ট, ম্যাথ পেডাগজি সেকেন্ড পার্ট এটা নিয়ে হাজির হলাম। এর আগের যে ভিডিওটা ছিল সেখানে আমি আলোচনা করেছিলাম নেচার অফ ম্যাথামেটিক্স। সেখানে গণিতের যে প্রকৃতি, ক্যারেক্টারিস্টিক্স ছিল, তার বৈশিষ্ট্য, সেগুলো আলোচনা করা হয়েছিল। তো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে এই যে গণিত, ম্যাথ বা ম্যাথামেটিক্স, এইটা আমরা আমাদের যে ছোট ছোট শিক্ষার্থী আছে তাদেরকে আমরা কিভাবে শেখাতে পারি, এই শেখানোর টেকনিকগুলো কি, এই শেখানোর প্রসেসগুলো কি, এই প্রক্রিয়ার গুরুত্ব কি। প্রত্যেকটা প্রক্রিয়ার কিছু লিমিটেশন আছে, কিছু ড্রব্যাকস আছে। তো এই লিমিটেশনগুলো আমরা একটু জানবো, তার ড্রব্যাকসগুলো জানবো। এই জায়গাগুলো থেকে অনেক সময় আমাদের যে টেট এক্সাম, সেই টেট এক্সামে কোশ্চেন করে। তো জানা যাক আমাদের। তো গণিত শেখার একটা গুরুত্বপূর্ণ যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হচ্ছে ড্রিল ওয়ার্ক বা ড্রিল মেথড। ড্রিল মেথড, ড্রিল কথাটির অর্থটা কি? এই ড্রিল কথাটির সঙ্গে আমরা সকলে পরিচিত। কেমনভাবে? আমরা যখন স্কুলে পড়তাম, প্রেয়ারের সময় আমাদের ড্রিল করানো হতো। এই ড্রিলটাকে বারবার রিপিটেশন করানো হয়। কেন রিপিটেশন করানো হয়? কারণ ওই জিনিসটিকে মনে করানোর জন্য। তো ড্রিল প্রসেসের মাধ্যমে আমরা বাচ্চাদের কি শেখাতে পারি? যেমন নামতা যদি শেখাতে হয়, দুয়ের ঘরে নামতা, একবার, দুবার, তিনবার, চারবার, যে বারবার রিপিটেশন করে শেখাচ্ছি, এটাই ড্রিল প্রসেস। আমাদের সময় কী করতো বাবা মারা, যখন ঘুমাতে যেতাম তখন নামতা বা 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যা, সেগুলোকে বারবার রিপিটেশন করাতো। এ থেকে জেড পর্যন্ত বারবার রিপিটেশন করাতো। এই রিপিটেশন করানোর ফলে যে সমস্ত শিক্ষার্থীগুলো আছে তাদের খুব সহজেই ওই জিনিসগুলো, তাদের যে মেমোরি রয়েছে, স্মৃতি রয়েছে, সেখানে গেঁথে যায়। তারা সেগুলো পুনরায় পরবর্তী সময় খুব সহজে রিকল করতে পারে। তাহলে সুবিধা কী হবে ড্রিল ওয়ার্কের? ড্রিল ওয়ার্কের সুবিধা হচ্ছে, যে সমস্ত শিক্ষার্থীরা দুর্বল, তাদের মেমোরি পাওয়ার, স্মৃতি যে শক্তি, সেই জায়গায় পরিবর্তন আসে। পরিবর্তনের পাশাপাশি তারা যে কোনো বিষয়কে বারবার রিপিটেশনের মাধ্যমে খুব সহজে আয়ত্ত করতে পারে এবং পুনরায় সেগুলোকে আবার পুনরায় মনে করে বা পুনরুদ্রেক করতে পারে। আচ্ছা, ড্রিল ওয়ার্কের ড্রব্যাকস কী হতে পারে? ড্রিল ওয়ার্ক এটি কিন্তু গণিতের সর্বক্ষেত্রে কাজে লাগে না, কিছু কিছু ক্ষেত্র আছে, সেই ক্ষেত্র বিশেষে কাজে লাগে। তাহলে সমস্ত জায়গায় এটাকে আমরা প্রয়োগ করতে পারবো না। আরেকটি বিষয় কি, ড্রিল ওয়ার্ক কিন্তু একটা মেশিন লার্নিংয়ের মতো, যান্ত্রিক শিখন যেটাকে বলা হয়। কারণ একটা জিনিস আমি বারবার রিপিট করছি, রিপিটেশনের মাধ্যমে শিখছি। তাহলে সেখানে মৌলিক যে চিন্তাভাবনার বিকাশ, সেখানে যে আলাদাভাবে রিজনিং পাওয়ার বা তার যে সমন্বয়করণ ক্ষমতা বা তার যৌক্তিক যে চিন্তাভাবনার ক্ষমতা, সেটা সে হারিয়ে ফেলে। তাহলে ড্রিল ওয়ার্কের লিমিটেশনগুলো হচ্ছে এগুলোই। আচ্ছা, ড্রিল ওয়ার্কের আমাদের কমপ্লিট হলো। নাম্বার 2 হচ্ছে হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক প্রসেসটা কি? যদিও এনসিএ, আরটিই অ্যাক্ট এগুলোতে হোমওয়ার্কে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়নি। কেন? কারণ হোমওয়ার্কটা একটা স্টুডেন্টের কাছে একটা বাড়তি প্রেশার, মানসিক চাপের মতো কাজ করে। এখানে যে হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্কটা গণিতের ক্ষেত্রে কীভাবে কাজে লাগানো যেতে পারে? দেখা গেলো ক্লাসে আজকে যোগ বা গুণ বা ভাগ শেখানো হলো, সমস্ত শিক্ষার্থীদেরকে শেখানো হলো, তারা কনসেপ্টটা বুঝে গেল, ধারণাটা বুঝে গেল যে এরকম হলে ভাগ করতে হবে, এরকম হলে গুণ করতে হবে, এরকম হলে যোগ করতে হবে। তো ক্লাসে যথেষ্ট অনুশীলন করার তারা সময় পায় না। তো যথেষ্ট অনুশীলন করার জন্য কি করা হয়, বাড়িতে তাদেরকে অতিরিক্ত কিছু কাজ দেওয়া হয়। তাহলে এই অতিরিক্ত কাজের মাধ্যমে শিক্ষার্থীরা কি করবে, তারা নতুনভাবে কিছু শিখতে পারবে এবং ওইগুলোকে অনুশীলন করার ক্ষমতা পেল। ক্লাসে যেগুলো শিখলো সেগুলো তারা এই হোমওয়ার্কের মাধ্যমে পুনরায় রিভাইজ করতে পারলো। কোনো কথা, কোনো টেকনিক, সেগুলোকে তারা বাড়ি থেকে রিকল করার চেষ্টা করে। তাহলে এর গুরুত্ব কিন্তু আছে হোমওয়ার্কের। আচ্ছা, হোমওয়ার্কের লিমিটেশন কোন জায়গায়, এর সীমাবদ্ধতা কোন জায়গায়? এটা কিন্তু সর্বস্তরের ছাত্রছাত্রীর ক্ষেত্রে সুবিধাজনক পদ্ধতি নয়। কিছু ছাত্রছাত্রী আছে যাদের আইকিউ পাওয়ারটা 100-এর উপরে, 120-এর উপরে, তাদের ক্ষেত্রে এটা খুবই
উত্তমজনক পরিস্থিতি বলা যেতে পারে, বা এটা খুব ভালো উদ্যোগ। কিন্তু যারা দুর্বল প্রকৃতির স্টুডেন্ট ছাত্র, তাদের ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করে, তাদের ক্ষেত্রে মানসিক চাপ তৈরি হয়। এই মানসিক চাপটা কী করে, শিক্ষাক্ষেত্রে একটা বাধা তৈরি করে, ব্যাকলগ তৈরি করে দেয়। তারপরে আমরা দেখব ওরাল ওয়ার্ক। এই ওরাল ওয়ার্কটা কি, দেখা গেল আজকে গুণ শেখানো হলো, তো গুণ শেখানোর পরে ক্লাসে নাম ধরে দাঁড়ানো হলো, শ্যামকে জিজ্ঞাসা করা হলো, বলতো শ্যাম 4x5 কত হয়, বা 4×5 কত হয়, সে বলবে 20। এইভাবে দেখা গেল আমি 30টা স্টুডেন্ট আছে আমার সামনে, আমি 30 জনকে কোশ্চেন করলাম। তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তাদের মধ্যে একটা জিজ্ঞাসা করা হলো, তাদেরকে ক্লাসের মধ্যে আমি ইনভলভ করতে পারলাম, তাদের সঙ্গে আমার যে সমন্বয় সাধন সেটা ঘটলো, তারাও অ্যাক্টিভ হয়ে গেল এবং ক্লাসরুমটা সুন্দরভাবে পরিচালিত হলো। তাহলে ওরাল ওয়ার্কের ক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে আমরা অধিক সংখ্যক ছাত্রছাত্রীদের কাছ থেকে এটা আমরা ফিডব্যাক পেতে পারি এবং তারা কি শিখছে, কতটা শিখলো, খুব স্বল্প সময়ের মধ্যে জানা যায়। কিন্তু আমরা পুরো বিষয়টাকে ঘাটতে পারি না, পুরো বিষয়ের গভীরে গিয়ে আমরা দেখতে পারি না যে তাদের কোথায় দুর্বলতা আছে। সাপোজ একটা কোনো গল্প পড়ানো হলো, তো মৌখিকভাবে আমরা গল্প থেকে 2-1টা কোশ্চেন করলাম, যারা মানে গল্পটা বুঝেছে শুধুমাত্র তারাই বলতে পারবে। দেখা গেলো 30টা স্টুডেন্ট আছে আমার সামনে, 5 জন পারলো, 25 জন পারলো না। কিন্তু ওই 5 জনের পরিপ্রেক্ষিতে আমাকে বিচার করলে হবে না যে সমস্ত ক্লাস শিখে গিয়েছে। কারণ ওই গল্পটা যদি 10 মিনিটের হয় বা 15 মিনিটের হয়, তাহলে আমাকে দেখতে হতো যে 15 মিনিট আমি যেটুকু আলোচনা করলাম, সেই আলোচনার বিষয়বস্তু, তার গভীরতা ছাত্রছাত্রীদের মধ্যে কতটুকু পৌঁছেছে। এবার এইটা গভীরতাটা বিশ্লেষণ করতে হলে আমি ওরাল ওয়ার্কের মাধ্যমে পারবো না। রিটেন ওয়ার্ক বলতে বোঝানো হয়েছে যে হোমওয়ার্কের মতো এটা একটা হোমওয়ার্কের পার্ট, কিন্তু এটাকে লিখিতভাবে দিতে হবে। হোমওয়ার্কটাকে লিখিতভাবে দিতে হয়, এটা একটা হোমওয়ার্কের একটা অংশ। এবার এটাকে আমি এরকমও বলতে পারি যে আজকে গুণ শেখানো হলো, আগে যোগ শেখানো হয়েছে, তার আগে বিয়োগ শেখানো হয়েছে। তো রিটেন ওয়ার্কে আমি কাজ করলাম কি, আজকে যে গুণ শেখালাম, হোমওয়ার্কে আজকের কাজটা দিতে হয়, কিন্তু রিটেন ওয়ার্ক কী করা হয়, পূর্বের যে কাজগুলো থাকে সেগুলো দুটো দুটো করে এটার সঙ্গে অ্যাড করতে হবে। তাহলে পুরোনো কাজগুলো রিভিশন হয়ে গেল, ছাত্রছাত্রীরা পুরোনো কাজগুলোকে পুনরায় রিভাইজ করতে পারলো, তাদের স্মৃতি বা মেমোরি পাওয়ার আগেরগুলোকে রিকল করবে, তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, রিটেন ওয়ার্ক গেল। গ্রুপ ওয়ার্ক প্রাইমারি লেভেলে বা প্রাইমারি স্তরে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় গ্রুপ ওয়ার্কটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখন এটাকে আমি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বললাম কেন, এই গ্রুপ ওয়ার্কে সমস্ত রকম ছাত্রছাত্রীর সঙ্গে এখানে শিক্ষক এবং শিক্ষিকা উভয়ের একটা মেলবন্ধন ঘটে। শিক্ষক শিক্ষিকা এবং খারাপ ছাত্র, মানে খারাপ ছাত্র বলতে যাদের স্মৃতিশক্তি বেশি, যাদের স্মৃতিশক্তি কম, সেই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে একটা সমন্বয় সাধন ঘটে। এর ফলে যে শেখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অত্যন্ত আনন্দজনক হয়, যেটা আমরা বলি শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, সেইটা এখানে ঘটে। এবং এনসিএফ এইটার উপরে সব থেকে বেশি পরিমাণে জোর দিয়েছে যে লার্নিংটা হোক গ্রুপ বেসড, অ্যাক্টিভিটি বেসড বা গ্রুপ ওয়ার্ক বেসড যদি লার্নিংটা হয়, তাহলে শিক্ষার্থী তাদের যে শেখার যে বিষয়বস্তু সেগুলোকে দীর্ঘদিন মনে রাখতে পারবে এবং সেই ক্ষেত্রে তাদের কাছে সেটা কখনো বোঝা মনে হবে না। নেক্সট হচ্ছে সুপারভাইজ স্টাডি। সুপারভাইজ স্টাডিতে বলা হচ্ছে যে একজন ব্যক্তি থাকবেন যিনি সমস্ত যে কার্যক্রমটা, সেই কার্যক্রমটাকে সুপারভাইজড করবেন। সুপারভাইজড করা মানে তিনি পরিচালনা করবেন। আমি দেখা গেল একটা দল বানিয়ে দিলাম 10টা ছাত্রের বা ছাত্রীর, সেই 10টা ছাত্র বা ছাত্রীকে আমি একটা কাজ দিলাম, একটা প্রজেক্ট দিলাম। সেই প্রজেক্টটা কিভাবে পরিচালনা করবে তারা, সেটা আমি তাদেরকে নির্দেশ দিচ্ছি, সেই অনুযায়ী তারা সেই কাজটিকে করছে। একটা বাগান তৈরি করতে হবে, তাহলে বাগান তৈরি করতে হলে প্রথমে কী কী করতে হয়, খুন্তি দরকার, কোদাল দরকার, জল দরকার, মগ দরকার, এইগুলোকে আমি নিয়ে আসতে বলবো। তারপর তারা মাটিটাকে তৈরি করবে, কীভাবে তৈরি করবে সেই নির্দেশটা আমি দেবো। এটাকে বলা হয় সুপারভাইজড
স্টাডি। নেক্সট হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট ওয়ার্ডের সঙ্গে আমরা সকলে পরিচিত। বর্তমানে উচ্চশিক্ষা ব্যবস্থা যেটাকে বলছে, স্কুল শিক্ষা ব্যবস্থা 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। এই অ্যাসাইনমেন্টে কি থাকে, দেখা গেল যে 4টে টপিক বা 5টা টপিকে কোনো 3টে বা 4টে কোশ্চেনকে তারা তুলে নেয়। সাপোজ বলা হলো যে ত্রিভুজ, তুমি ত্রিভুজ সম্পর্কে যা কিছু তথ্য জানো সেটাকে একটা বা 2টো পেজে লিপিবদ্ধ করে নিয়ে আসো। ছাত্র এবার কি করবে, সে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কয় প্রকার, বাহুভেদে কয় প্রকার, কোণ ভেদে কয় প্রকার, ত্রিভুজের বৈশিষ্ট্য কী কী হতে পারে, সেইগুলোকে পুরো একটা খাতায় লিখে নিয়ে আসলো। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট ওয়ার্ক। এই অ্যাসাইনমেন্ট ওয়ার্কে কি হয়, অ্যাসাইনমেন্ট ওয়ার্ক করার ফলে তার যে বিশ্লেষণধর্মী ক্ষমতা, সেই বিশ্লেষণধর্মী ক্ষমতা বৃদ্ধি পায়। ব্রেন স্টর্মিং সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিংয়ে কী করা হবে, একটা প্রবলেম দেওয়া হবে, সেই প্রবলেমটা প্রথমে স্টুডেন্ট দেখবে, সেটাকে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করার পর সেই প্রবলেমের সলিউশন সে খুঁজবে। শুধুমাত্র সলিউশন খুঁজবে তাই নয়, সে সেটাকে সমাধানও করবে। এটাকে বলা হয় ব্রেন স্টর্মিং। এই ব্রেন স্টর্মিং হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে যতজন শিক্ষার্থী থাকবে তাদের যে শিখন প্রক্রিয়া সেটা সর্বোচ্চ পর্যায়ে যাবে। এই হচ্ছে ব্রেন স্টর্মিং প্রসেস। এই ব্রেন স্টর্মিং প্রসেসের একটা গুরুত্বপূর্ণ যদি আমরা ভাগের মধ্যে ধরি, তার নাম হচ্ছে ব্লুম ট্যাক্সোনমি। এই ব্লুম ট্যাক্সোনমির মাধ্যমে ব্রেন স্টর্মিং শ্রেষ্ঠ ফলাফল প্রদান করে। তো ব্লুম ট্যাক্সোনমি পরবর্তী আমরা যদি কোনো টপিক আলোচনা করি, সেখানে ব্লুম ট্যাক্সোনমি আলোচনা করব। তো শিক্ষণের যে এই 8টা পদ্ধতি, যেটা হচ্ছে অঙ্ক শেখার পদ্ধতি, সেই পদ্ধতিগুলো এইগুলো, এবং আমি এগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম।